ছুটির দিনে সারা দেশে জমজমাট ভোটের প্রচার। শহর পাড়া মহল্লার অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। উন্নয়ন প্রতিশ্রুতির বন্যা। 4 কোটি লোককে ফ্যামিলি কার্ড দেয়া হবে। দেশ পুনর্গঠনে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের। জামায়াত দেশকে আফগানিস্তান, পাকিস্তান বা ইরান বানাতে চায় না, গর্বের বাংলাদেশ হিসেবে গড়তে চায়। ভোট ডাকাতির চেষ্টা রুখে দেওয়ার আহ্বান দলটির আমিরের। 12ই ফেব্রুয়ারির ভোট হবে আগামীর সব নির্বাচনের মানদণ্ড, দাবি প্রধান উপদেষ্টার। যারা জিতবে তাদের সাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র। মূল লক্ষ্য থেকে সরে যাওয়ার অভিযোগ ওয়াশিংটনের। ছুটির দিনে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। উন্নয়নের নানা প্রতিশ্রুতিতে ভোটার টানার চেষ্টায় তারা। ঢাকায় প্রচারণায় নেমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপির প্রার্থীরা। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 10 দলীয় জোটের জনজোয়ারে ভয় পেয়ে আতঙ্ক ছড়াচ্ছে একটি দল। ভোট কেন্দ্র দখলের পরিকল্পনা থাকলে তা ভুলে যেতে হুঁশিয়ারি দেন। শুক্রবার ছুটির দিন সকাল থেকেই ভোটের প্রচারে নামেন ঢাকার অনেক প্রার্থী। সকালে শাহজাদপুরে নির্বাচনী প্রচারণা চালান এনসিপির আহ্বায়ক ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম। তার অভিযোগ, জনজোয়ারে ভয় পেয়ে একটি দল আতঙ্ক ছড়াচ্ছে। এই নির্বাচনকে সফল করতে হলে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে 10 দলীয় নির্বাচনী ঐক্যকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই। এদিন বিকেলে রাজধানী সিদ্ধেশ্বরী জামে মসজিদ গলিতে উঠান বৈঠকে যোগ দিয়ে ঢাকা 8 আসনের এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, চাঁদাবাজি, দুর্নীতিগ্রস্ত, ঋণখেলাপির সাথে জড়িতরাই বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন। নিজের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই বলেও দাবি করেন তিনি। এইসব যদি কেউ চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতিগ্রস্ত কারো মানুষের উপরে নির্যাতন করতে আসে, তাহলে আপনার তাদের বিরুদ্ধে দাঁড়ানো এলাকাবাসীর পক্ষ থেকে নৈতিক দায়িত্ব। এদিকে কেরানীগঞ্জে প্রচার চালানোর সময় ঢাকা 2 আসনের বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান অভিযোগ করে বলেন, নির্বাচন বানচালে ষড়যন্ত্রে জড়িত ফ্যাসিস্ট ও তার দোসররা। এরই অংশ হিসেবে কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি করা হয়েছে। যখনই একটি গোষ্ঠী ফ্যাসিস্ট এবং তাদের প্রেতাত্মারা দেখছে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। দ্বিতীয় দিনে ভোটের প্রচারে নেমে ঢাকা 6 আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন বলেন, ঢাকার সব আসনে জামায়াতের জামানত বাজেয়াপ্ত হতে পারে। আমরা যদি ঘোষণা দেই তাহলে ঢাকা শহরে জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না। সেটা জামাত হোক বা ইয়েই হোক, কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় আসছি, আমরা ভেসে আসি নাই। আগামী 12 তারিখ ভোট কেন্দ্রে যাবেন। গণসংযোগের সময় বিএনপি প্রার্থী আমিনুল হক বলেন, কেউ কেউ ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষের কাছে ভোট চাচ্ছেন। যারা ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষের কাছে ভোট চাচ্ছে, তারা রীতিমতো ধর্মকে ব্যবহার করে তারা মিথ্যাচার করছে, তারা ধর্মপ্রাণ মুসলমানদের সাথে প্রতারণা করছে। এদিকে জুমার নামাজের পর নিজ এলাকাতে প্রচারণায় নেমে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেন, বিশেষ দুটি দলকে সমর্থন দিচ্ছে সরকার। তারা উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতে চায়। দুটি বিশেষ দলকে এই সরকারের এক শ্রেণীর কর্মকর্তা প্রশ্রয় দিয়ে চলেছে। এরা চাচ্ছে পায়ে পাড়া দিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে ঝগড়া ফাসাদ লাগানোর জন্য, যেটা আমরা প্রশ্রয় দেব না। নির্বাচনী প্রচারণা শুরুর পর কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলির ঘটনায় শঙ্কা জানিয়ে তিনি বলেন, দেশের মানুষের নিরাপত্তার দায়িত্ব সরকারের। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। ভোটের প্রচারে প্রতিদ্বন্দ্বীর সমালোচনার পাশাপাশি নানা কৌশল নিচ্ছেন প্রার্থীরা। একটি শক্তি বিদেশিদের গোলামি করে বিভ্রান্তিকর রাজনীতি করছে বলেও অভিযোগ বিএনপির। আর জামায়াত বলছে, সমালোচনার কিছু না পেয়ে তাদের নিয়ে ফতোয়া দিচ্ছেন একটি বড় দলের নেতা। ভোটারদের মন জয় দ্বিতীয় দিনের প্রচারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। রাজশাহীর কাটাখালী ও কাপাসিয়া এলাকায় শুক্রবার সকালেই গণসংযোগ শুরু করেন রাজশাহী 3 আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারা এগিয়ে নিতে ভোট চান ধানের শীষে।
আর রাজশাহী 2 আসনে বিএনপির মিজানুর রহমান মিনুর পক্ষে নগরীর সাহেব বাজারে প্রচারে নামেন নেতাকর্মীরা। বিএনপি সরকারি উন্নয়ন করে, বিএনপি সরকারি নিরাপত্তা নিশ্চিত করে, তাই আগামী দিনেও এই আশাতেই এই ভরসাতেই রাজশাহীর মানুষ প্রস্তুত হয়ে গেছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য, মিজানুর রহমান মিনুকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য। যে রাষ্ট্র অচল হয়ে গেছে, যে রাষ্ট্র অকার্য হয়ে গেছে, সেই রাষ্ট্র মেরামতের যে 31 দফা, সেটার প্রতি ব্যাপক সাড়া। হবিগঞ্জ 3 আসনের গোপাই ইউনিয়নে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী জিকে গাউস। ভোটারদের সাথে কুশল বিনিময় করে ভোট চান ধানের শীষে। প্রচারণার দ্বিতীয় দিনে ঠাকুরগাঁওয়ে গণসংযোগ করেন বিএনপি মহাসচিব ও 1 আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, একটি দল ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করতে চায়, তবে বিএনপি তা চায় না। আমরা বাংলাদেশে বিশ্বাস করি, বাংলাদেশ স্বাধীনতাতে বিশ্বাস করি, গণতন্ত্র বিশ্বাস করি, আমরা তো বিভাজনের রাজনীতি বিশ্বাস করি না, ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাই না, আমরা সবাই একসাথে কাজ করতে চাই। নিজ নির্বাচনী এলাকা কক্সবাজারের চকরিয়ায় গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, শহীদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। সুতরাং আমরা বাংলাদেশের পক্ষের শক্তি, যারা ভারতের পক্ষের শক্তি ছিল তারা ভারত পালিয়ে গেছে, আর একটি শক্তি যারা বিদেশি শক্তির গোলামি করে তারা বাংলাদেশে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক রাজনীতি করছে, তাদেরকে কি আসতে দিতে পারবেন? খুলনায় গণসংযোগে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, সমালোচনার কিছু না পেয়ে জামাতকে নিয়ে ফতোয়া দিচ্ছে একটি বড় দলের নেতা। এবার নির্বাচনে ইসলাম, জুলাই ও মুক্তিযুদ্ধের চেতনা এক হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের একটা বড় দলের একজন নেতা লন্ডন থেকে মুফতির মতো হয়ে ফতোয়া জারি করেছে কাল, বলে জামাত ইসলামের লোকেরা কুফরি করতেছে, সারা দুনিয়ার দুর্নীতি করে তোমরা 5 বার এই দেশকে মানুষের কাছে কলঙ্কিত করেছে। হাওয়া ভবন করেছিলে, যে হাওয়া ভবন ছিল দুর্নীতির আখড়া, আমরা তো সে কথা বলি না তোমাদের সম্মানের দিকে তাকিয়ে। কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি, বিহারমন্ডল, মোহনপুর সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। মাদক, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে ভোট চান শাপলাকলিতে। আমাকে দিয়ে আর যাই হোক সম্ভব, কিন্তু আমাকে দিয়ে কোনোদিনও চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি আমার দ্বারা কোনোদিনই সম্ভব না। গত 1.5 বছরে আমি কিংবা আমার লোক বা 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের কেউ আপনাদের কাছে একটা পয়সার জন্য কোনো দেয় নাই। বরিশালের প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দরজায়। বিএম কলেজ মাঠে পূজার মাঠ ঘুরে দেখার পাশাপাশি ভোটের প্রচার করেন বাসুদের প্রার্থী মনীষা চক্রবর্তী। জনগণের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠার পরিবেশ থাকার যথেষ্ট কারণ আছে, কারণ এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট উদ্যোগ নিয়ে মাঠে আছে বলে মনে হচ্ছে না, এবং বিভিন্ন সময় বিভিন্ন মব ভায়োলেন্স, সেগুলি নিয়ন্ত্রণে কিন্তু আমরা যথেষ্ট উদ্যোগ দেখছি না। এছাড়া অন্যান্য আসনগুলোতেও গণসংযোগ করেন প্রার্থীরা। ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। বিএনপি ক্ষমতায় গেলে 4 কোটি মানুষকে দেয়া হবে ফ্যামিলি কার্ড, কথা বলেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। নিজ আসন ঢাকা 17-তে প্রথমবার নির্বাচনী প্রচারণায় যোগ দিয়ে তিনি কথা বলেন। তারেক রহমান আরও বলেন, দেশ পুনর্গঠনে গণতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প নেই। এছাড়া দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন নির্বাচিত সরকারই করতে পারে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। নিজ বক্তব্যের শুরুতে তারেক রহমান ভাসানটেক এলাকায় স্থানীয়দের ডেকে নেন মঞ্চে, জানতে চান তাদের সমস্যার কথা, নেন সমাধানের পরামর্শও। রাস্তাঘাটে অনেক সমস্যা আছে, আমাদের ভিতরে রাস্তাঘাট ভাঙাচোরা আছে, এগুলো ঠিক করতে হবে। মূল সমস্যা হলো বস্তিবাসীর পুনর্বাসন প্রকল্প। পুরান কচুক্ষেত বস্তি এরিয়াটা বেশি, মানে আমাদের ক্যান্টনমেন্টের ভিতরের এরিয়াটা খুব সুন্দর, গুছানো পরিবেশ, সুন্দর পরিবেশ, তো এই দিকের পরিবেশটা যদি আরেকটু সুন্দর হতো। পরে তারেক রহমান তার বক্তব্যে বলেন, বিএনপি জয়ী হলে এলাকার সন্তান হিসাবে ভাসানটেক এলাকার সমস্যার সমাধান করবেন। শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, আমাদেরকে একইভাবে সেটি পৌরসভা হোক, উপজেলা হোক, ইউনিয়ন পরিষদ হোক, সব জায়গায় জনপ্রতিনিধি অর্থাৎ জবাবদিহিতা থাকতে হবে। বিএনপির চেয়ারম্যান আরো বলেন, 5 আগস্ট পট পরিবর্তনের পর সারা দেশেই পরিবর্তন চায় মানুষ। আরো বলেন, নির্বাচিত সরকারই পারে সমস্যার সমাধান করতে। আজকে দেশ অনেক পিছিয়ে গিয়েছে, আমাদেরকে এগুলোকে পুনর্নির্মাণ করতে হবে। যদি পুনর্নির্মাণ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলাম দেশকে আফগানিস্তান, পাকিস্তান বা ইরান বানাতে চায় না, গর্বের বাংলাদেশ হিসেবে গড়তে চায়, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় রংপুরে নির্বাচনী জনসভায় তিনি এমন মন্তব্য করেন। বলেন, যারা নির্বাচন আসলে রঙিন রঙিন স্বপ্ন দেখায় তারা ধোঁকাবাজ, এদেরকে লাল কার্ড দেখাতে হবে।
দলীয় মানুষের অন্তরের আবেগ দিয়ে গ্রহণ করার বিষয়। আমরা বাংলাদেশকে ন্যায় হিসাবের বাংলাদেশ করতে চাই। অনেকে বলে এটার মডেল কি হবে, এটাকে ইরান হবে না আফগানিস্তান হবে না পাকিস্তান হবে। আমরা বলি না, এটা বাংলাদেশ। জামায়াতের কাছে কোনো কার্ড নেই, দেশের মানুষই তাদের কার্ড। কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে সম্মিলিতভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পঞ্চগড়ে নির্বাচনী জনসভায় তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানানো হবে। ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা। উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় সুগার মিল মাঠে জামায়াত সহ 10 দলের এই নির্বাচনী জনসভা। শুক্রবার থেকে দলে দলে আসতে থাকেন নেতাকর্মী সমর্থকরা। বেলা 12:30টার দিকে এই আয়োজনে যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জনসভায় পঞ্চগড় 1 আসনের জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, নির্বাচনে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাদক কারবারিদের বয়কট করতে হবে। আমাদেরকে ওই মানুষদেরকে বয়কট করতে হবে যারা দিনের বেলা মাদকের বিরুদ্ধে কথা বলে আর রাতের বেলা মাদক ব্যবসার লাভের টাকার ভাগ নেয়। যারা দিনের বেলা নির্বাচনের আগের 2 মাস জনদরদী হয়ে উঠে, নির্বাচনের পরে 4 বছর 10 মাস হারিকেন ধরাও খুঁজে পাওয়া যায় না। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, ষড়যন্ত্র করে উত্তরের এই জেলাগুলোকে বঞ্চিত করে রাখা হয়েছে। এবার পরিবর্তনের সময়। আল্লাহ যদি আপনাদের মূল্যবান ভোটে, ভালোবাসায়, সমর্থনে 10 দলের এই সমন্বয়কে আপনারা পার্লামেন্টে পাঠান যাতে সরকার গঠন করতে পারে, আমরা কথা দিচ্ছি শুধু নদীর জীবন ফিরে আসবে না, মানুষেরও জীবন ইনশাআল্লাহ প্রাণ চঞ্চল হয়ে ফিরে আসবে। আগামীতে কাউকে আর চুরি করতে দেওয়া হবে না জানিয়ে জামায়াত আমির বলেন, দেশের মানুষের বিপদের সময় পালিয়ে যায় না জামায়াত ইসলামী। ওই যে চুরি করে আমাদের 28 লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে, ওগুলা ওদের পেটের ভিতরে হাত ঢুকাই আমরা বের করে আনবো ইনশাআল্লাহ। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। দেশবাসীকে ফেলে চরম দুঃখ বিপদের সময়ও কোথাও আমরা যাইনি। আগামীতে প্রিয় দেশবাসী, আপনাদেরকে ফেলে আমরা যাব না। জনসভায় বক্তারা নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার দাবি জানান। পরে দিনাজপুর শহরের গোরে শহীদ ময়দানে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির। জাগ্রত জনতার কণ্ঠস্বর। বলেন, যুগের পর যুগ দিনাজপুর অঞ্চলের মানুষের সাথে বৈষম্য হয়েছে। এ সময় শফিকুর রহমান আশ্বাস দেন, সরকার গঠনের সুযোগ পেলে দিনাজপুরকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হবে। যদি আমরা আল্লাহর মেহরবানিতে আপনাদের ভালোবাসায় নির্বাচিত হই, তাহলে আমরা কথা দিচ্ছি যে আমরা ইনশাআল্লাহ আমরা গোটা উত্তরবঙ্গকে বাংলাদেশের গৌরবের কৃষি রাজধানীতে পরিণত করব ইনশাআল্লাহ। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই মন্তব্য করেন তিনি। বলেন, সরকার একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। এ সময় মার্কিন রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে জানান, নির্বাচনে যে দলই জয়ী হবে তাদের সাথে যুক্তরাষ্ট্র কাজ করতে আগ্রহী। শ্রম আইনের সংস্কার, প্রস্তাবিত বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়। কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির নির্বাচনী জনসভায় চেয়ারে বসা নিয়ে বিএনপি যুব দলের সমর্থকদের মধ্যে অন্তত 30 জন আহত হয়েছে। সন্ধ্যায় উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে এই ঘটনা ঘটে। বিকেলে ভাতশালা গ্রামে বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভার শেষ দিকে চেয়ারে বসা নিয়ে ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক মাহবুব আলম সমর্থকদের সাথে 2 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়ার সমর্থকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার সংঘর্ষের রূপ নেয়। এই ঘটনায় একে অপরের দিকে পাল্টাপাল্টি অভিযোগ তাদের। এদিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছেন। সন্ধ্যায় গজারিয়া ইউনিয়নের সোনালী মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। প্রচারণার সময় স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন ও বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতনের সমর্থকরা প্রথমে বাগবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে 2 পক্ষ হাতাহাতি ও সংঘর্ষে জড়ায়। জ্ঞান, সুর আর সৃষ্টির দেবীর আরাধনায় সারা দেশে উদযাপিত হল সরস্বতী পূজা। শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরগুলোতে চলছে বিশেষ আয়োজন। ঢাকের তালে আর হলুদ সাদা সাজে উৎসবের আবহ চারপাশে। জ্ঞান ও প্রজ্ঞার প্রার্থনায় অংশ নিচ্ছেন শিক্ষার্থী ও ভক্তরা।
জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে। ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের প্রাঙ্গণে মণ্ডপে মণ্ডপে চক্ষুদানের মধ্য দিয়ে দেবীর উন্মোচন হয়। বিদ্যা, বুদ্ধি আর সৃষ্টিশীলতার দেবী সরস্বতীর আরাধনায় এখন উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই শিক্ষার্থী, শিক্ষক ও ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ফুল আর অঞ্জলি দিয়ে জানাচ্ছেন শ্রদ্ধা, করছেন প্রার্থনা। অঞ্জলি নিয়ে ছবি টবি তুলবো, তারপর ঘুরবো ফিরবো, প্রসাদ নিব। প্রতিবারই আসা হয়, ভালো লাগে। এটা একটা অনুষ্ঠান নয়, এর মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদের একটা সম্প্রীতির আলোকে আমরা দেখতে চাই। যে সরস্বতী পুজোয় সবার মনের মধ্যে জ্ঞান, সমৃদ্ধি, শ্রী এটা বৃদ্ধি করুক। বাবা মায়ের হাত ধরে এসেছে শিশুরাও। বিদ্যার দেবীর চরণে প্রথম অক্ষর লেখার মধ্য দিয়ে কারো কারো শুরু হচ্ছে শিক্ষা জীবন। ছোটবেলায় আমার হাতে খড়ি আমার বাড়ির পুরোহিতের মাধ্যমে হয়। জাপানিজ স্টাডিজ ডিপার্টমেন্টে, আসলে আমার ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টে ওর হাতে খড়ি দিব। আমার ফ্যামিলিকে নিয়ে এখানে ঘুরতে আসি। শিক্ষার্থীরা বলছেন, বিনাপানি দেবীর আরাধনা উপলক্ষে সরস্বতী পূজা ধর্মীয় সহাবস্থানের দৃষ্টান্ত হয়ে আসে তাদের কাছে। খেজুর কাটা, একটু জিভে দেওয়ার রিচুয়াল আছে, আবার আপনার হলুদ দিয়ে স্নান করার রিচুয়াল আছে। এখানে অন্যরকম মজা, বাড়িতে অন্যরকম মজা, অবশ্যই মিস করছি তাদের। ঢাকা সহ সারা দেশের মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় আছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যার দেবীর আরাধনায় আজ উৎসব মুখর জগন্নাথ হল। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর বৈচিত্র্যময় আয়োজনে সরস্বতী পূজা পরিণত হয়েছে সম্প্রীতির এক অনন্য মিলন মেলায়। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, জগন্নাথ হল, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 256, কুমিল্লা 8-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন কুমিল্লা 8 আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তিনি কি ভাবছেন, তার প্রস্তুতি কেমন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যেহেতু আপনি ধানের শীষের যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে দল, সাধারণ মানুষ কেন যোগ্য হিসেবে আপনাকে মেনে নেবে? আমি বরুড়ার মাটিতে আজকে প্রায় 30 বছর দলের সাথে সম্পৃক্ত। গত আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সবসময়ই তাদের পাশে ছিলাম। বিশ্বাস করি চেয়ারম্যান সাহেব এবং স্থায়ী কমিটি আমাকে যোগ্য মনে করেই নির্বাচিত করছে। এই কুমিল্লা 8 আসনে আপনার কি ধরনের পরিকল্পনা রয়েছে? বিশেষ করে তরুণ ভোটাররা কেন ধানের শীষে বেছে নেবে, সেই আসন থেকে নারী ভোটাররা কেন আসবে, আর কি ধরনের পরিকল্পনা, কি ধরনের প্রতিশ্রুতি আপনি দিতে চান? আমি বরুড়াকে একটা স্বনির্ভর, সুশৃঙ্খল উপজেলা হিসেবে দেখতে চাই। আমার ইচ্ছা একটাই, যেন এখানে সবাই যেন শান্তিতে সবাই বসবাস করতে পারে, এবং বিশেষ করে ইয়াংদের জন্য কর্মসংস্থান করা। বিকজ আমি বিএনপির কর্মসংস্থান সেক্রেটারি, তো আমার ওই উপরে সেই দায়িত্ব আছে। আমার একটা প্ল্যান আছে, যেমন একটা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট করা, একটা কারিগরি ইনস্টিটিউট করা, যাতে আমাদের ইয়াংরা বিশেষ করে জাপান, কোরিয়া এইসব দেশগুলিতে এখন শ্রমবাজারে ওপেনিং হচ্ছে, তো তারা যদি একটু ল্যাঙ্গুয়েজটা শিখে, কারণ ওইখানে ইংলিশ খুব একটা হয় না, তো এই ধরনের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে তৈরি করে যেন তারা এই শ্রমবাজারটা ধরতে পারে। আমার বাবা এখানে 3বার এমপি ছিলেন, আমাদের পরিবারকে চিনেন। গত 40-42 বছর ধরে আমরা এই মাঠে আছি, তারা আমাদের সম্বন্ধে জানেন। আমার বিশ্বাস, আমার উপর তাদের সেই আস্থা আছে। আমি 2004-এও এমপি হয়েছিলাম। আমার বাবা মারা যাওয়ার পরে বরুড়ার মানুষের চাওয়াতেই, বিশেষ করে বরুড়া বিএনপির চাওয়াতেই, এবং আমাদের চেয়ারম্যান সাহেবেরও অনুপ্রেরণা ছিল, তখনই আমি ইলেকশন করি এবং বাই ইলেকশনে এমপি হই। তারপর থেকে গত সেই 2007 সাল থেকে একাই মানুষের পাশে আছি। বাবার অবশ্যই দোয়া আছে, এবং ওনার যে কর্ম ছিল বরুড়া মানুষের জন্য, সেটা আমাকে সুবিধা দেয়, কারণ উনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। জামাত বলছে আর অন্যান্য দল বলছে যে তারা অনেকটা এগিয়ে বিএনপি থেকে। জামাত, বিশেষ করে জামাত বলছে কথাটা, সে এই আসনটা তো আসলে কার শক্তিশালী? আমি যদি বলতে পারি, ইনশাআল্লাহ আমাদের বরুড়াতে বিপুল ব্যবধানে
বিএনপি জয়লাভ করবে। মাদক নির্মূল ছাড়া নারী ভোটাররা, মা বোনরা আসলে কি বলছে যখন ধানের শীষ নিয়ে যাচ্ছেন? 17 বছর আপনারা খুব একটা পাশে যেতে পারেননি, প্রকাশ্যে আসতে পারেননি, ঠিক মতো মানুষের পাশে দাঁড়াতে পারেননি, সোজা কথা। তারপরেও কি আমাদের 145টা ওয়ার্ড পৌরসভা সহ আমাদের প্রতিটা ওয়ার্ডে আমরা নারীদের নিয়ে সম্মেলন করছি, ওনাদের কথা শুনছি, ওনাদেরকে আমরা আশ্বাস দিয়েছি যে বরুড়াতে সবাই আগে আমরা নিরাপত্তার বন্দোবস্ত করব, তারা যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে আগামীকাল থাকছে কুমিল্লা 9 এবং 10 আসন, সেখানে তুলে ধরা হবে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ এবং পররাষ্ট্র দপ্তর। ট্রাম্প প্রশাসনের দাবি, WHO তাদের মূল লক্ষ্য থেকে সরে গেছে এবং সংস্কার, স্বচ্ছতা ও জবাবদিহিতার মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে। মার্কিন কর্মকর্তারা আরও বলেন, চীনসহ অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্র WHO-তে অতিরিক্ত অনুদান দিয়েছে, অথচ সংস্থাটির সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের স্বার্থ প্রতিফলিত হয়নি। হোয়াইট হাউস জানিয়েছে, বৈশ্বিক সংস্থাটির বাইরে থেকেই যুক্তরাষ্ট্র জনস্বাস্থ্যে কাজ চালিয়ে যাবে। অন্যদিকে WHO বলেছে, যুক্তরাষ্ট্রে সরে যাওয়ার বিষয়ে ফেব্রুয়ারির শুরুতে নির্বাহী বোর্ডে আলোচনা করা হবে। ইন্দোনেশিয়ার বিমান দুর্ঘটনায় নিহত 10 যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় টানা 7 দিন অনুসন্ধান ও উদ্ধার অভিযানের পর শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। 17 জানুয়ারি ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের একটি বিমান মাকাসার যাওয়ার পথে নিখোঁজ হয়। পরে দক্ষিণ সুলাওয়েসির মাউন্ট বুলু সারাউং পাহাড়ের পাশে বিমানটি ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। শুক্রবার সকালে সবশেষ মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। উদ্ধার হওয়া মরদেহগুলো ফরেনসিক শনাক্তকরণের জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত 2 জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। বাকি মরদেহগুলোর পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলছে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার লক্ষ্যে নতুন জোট গঠন করলেন ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বোর্ড অব পিস। তবে জাতিসংঘকে পাশ কাটিয়ে ট্রাম্পের এই নতুন উদ্যোগ বিশ্ব কূটনীতিতে বিভাজন বাড়াবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সুইজারল্যান্ডের দাভোসে উদ্বোধন হল বোর্ড অফ পিস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, প্রাথমিকভাবে গাজার যুদ্ধবিরতি টিকিয়ে রাখাই এই বোর্ডের মূল লক্ষ্য, তবে ভবিষ্যতে এর পরিধি আরও বাড়বে। যুক্তরাষ্ট্র ছাড়াও আর্জেন্টিনা, হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, সৌদি আরব, তুরস্ক এবং মিশরের মতো দেশগুলো এই বোর্ডে যোগ দিয়েছে। তবে ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো যুক্তরাষ্ট্রের পশ্চিমা মিত্ররা এখনও এই জোটে ভিড়ছে না। অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করলেও ফিলিস্তিনের কোনো প্রতিনিধি দেখা যায়নি। একবার এই বোর্ড পুরোপুরি গঠন হয়ে গেলে আমরা যা চাইবো তাই করতে পারবো। তবে আমরা জাতিসংঘের সাথে সমন্বয় করে কাজ করব। জাতিসংঘের বিপুল সম্ভাবনা থাকলেও এতদিন তা পুরোপুরি কাজে লাগানো হয়নি। ট্রাম্প জানান, এই বোর্ডের স্থায়ী সদস্য হতে হলে প্রতিটি দেশকে দিতে হবে $1 বিলিয়ন বা $100 কোটি। রাশিয়া জানিয়েছে তারা বিষয়টি বিবেচনা করছে। তবে ট্রাম্পের এই উদ্যোগকে অনেকেই জাতিসংঘের বিকল্প বা প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করছেন, এটি বিশ্বের অন্যান্য সংঘাত নিরসনেও উদাহরণ সৃষ্টি করবে। গাজায় হামাসকে নিরস্ত্রীকরণ এবং দীর্ঘমেয়াদী শান্তি ফেরানোই এই বোর্ডের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ট্রাম্পের নেতৃত্বে এই নতুন মেরুকরণ বিশ্ব রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে সেটি এখন দেখার বিষয়। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।